মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইউনুসের দেশ বিক্রির যে বাণিজ্য চুক্তি, সেটা সম্পর্কে সারা বাংলাদেশে যথেষ্ট সচেতনতা তৈরি হয়েছে। জঙ্গিবাদের প্রভাব এবং ভারত ঘৃণা, হিন্দু ঘৃণার প্রভাব সত্ত্বেও এতটা সচেতনতা আগে আগে বোধহয় কোনো চুক্তি নিয়ে তৈরি হয় নাই। এই সচেতনতার কি প্রভাবটা সরকারের উপর পড়লো? তারেক রহমান সরকার তো একেবারে এত দ্রুত যে 14টা বোয়িং কিনার চুক্তি করে ফেলবেন, এটা কিন্তু আমি ভাবিনি। কিন্তু তারেক রহমান এই চুক্তি কেন করলেন? আসুন এই ভিডিওতে আমি সেই প্রশ্নটার উত্তর দিব, বা এটার প্রভাবটা কি। তার আগে কিছু এই চুক্তির কিছু টেকনিক্যাল জিনিস বা কিছু খুঁটিনাটি তথ্য নিয়ে আলোচনা করি। 14টা বোয়িং কিনতে খরচ হবে 45,000 কোটি টাকার বেশি। এটা হলো প্রায় সোয়াটা পদ্মা ব্রিজ তৈরি করার সামিল, সোয়াটা বা দেড়টা। আমাদের যে বিমান সংস্থা, তারা এই 14টা বোয়িং চালাবে। আমাদের এই বিমান কোম্পানিটা নিয়ে আমার প্রথম যে একবার 2005 সালে বেশ একেবারে একটা রোমাঞ্চকর অনুভূতি হয়েছিল। কেন জানেন? আমি তখন রোমে চাকরি করি, তৃতীয় সচিব হিসাবে। পাসপোর্ট আমাদের প্রবাসী কমিউনিটির লোকজনের কনসুলার সার্ভিস দেই, পাসপোর্ট দেই, এবং তখন আমাদের গ্রিসে কোনো দূতাবাস ছিল না। আমরা এই রোম থেকে মাসে মাসে আমরা ওই ডিপ্লোমেটরা বা অফিসাররা গ্রিসে গিয়ে পাসপোর্ট সই টই করে আসতাম। তো যেটা হয়, আমাদের কমিউনিটির নানা ধরনের সালিশ দরবার করতে হয় অনেক সময়। এটা যারা কমিউনিটির সদস্যরা আছেন প্রবাসী, তারা বুঝবেন, অথবা যারা এইসব চাকরিগুলো করেছেন তারা বুঝবেন। তখন আমি এর আগে আমি একটা ফেসবুক পোস্টে বলেছিলাম যে আমি কিভাবে গ্রিসে অনেক বেশি যেতাম, আমাকে রাষ্ট্রদূতরা পাঠাতো, সেই ব্যাখ্যা গিয়ে এই ভিডিওটা দেরি করতে চাই না। কিন্তু আমি যে মাঝে মাঝে গ্রিসে যেতাম, ধরুন মাসে 2 মাসে অনেক সালিশ দরবার করতাম। তো আমার অনুপস্থিতিতে একজন লোক সালিশ করতো, সে কে? বিমানের স্টেশন ম্যানেজার, অর্থাৎ গ্রিসে বাংলাদেশ বিমানের স্টেশন ম্যানেজার। আমি বুঝতে পারিনি অনেকদিন, কয়েক মাস বিষয়টা, যে মানে গ্রিসে বিমানের স্টেশন ম্যানেজার। পরে দেখি যে সত্যি সত্যি গ্রিসে একটা বিমানের অফিস আছে, সেখানে একটা স্টেশন ম্যানেজার আছে। আপনি হাসি আমাদের, আপনি যদি এগুলো জানেন, হাসি কিভাবে থামাবেন। তখন 2005-6 সালে রোমে বিমানের একটা ফ্লাইট যেত, সেখানে বিমানের 2 জন অফিসার ওইখানে তারা স্টেশন করেছিল, অর্থাৎ একজন এরিয়া ম্যানেজার, একজন স্টেশন ম্যানেজার। ঠিক আছে, এটা মানলাম, বিমানের অফিস আছে রোমে। কিন্তু গ্রিসে, অ্যাথেন্সে কেন বিমানের স্টেশন ম্যানেজার, অ্যাথেন্সে কেন বিমানের অফিস, এবং সেখানে কোনো ফ্লাইট নাই? মানে অদ্ভুত বিষয় হলো যে আমার বুঝতেই এত সময় লাগলো যে বিমান, মানে একটা দেশের দূতাবাস নাই, যেই দেশে, সেই দেশে বিমানের একটা দূতাবাস আছে। এটা তখন আমার যে মানে এই পুরো জিনিসটা আমার শুধু হাসি পেত, যে বিমানের দূতাবাস এথেন্সে আছে, অর্থাৎ গ্রিসে বিমানের দূতাবাস আছে, বাংলাদেশ সরকারের দূতাবাস নাই। এই গল্পটা দিয়ে আপনি বুঝে যাবেন যে বিমান, আমাদের এই যে বিমান যে সরকারি সংস্থাটা, এটা কিভাবে, এটা যে কেন এত অলাভজনক, এটা যে কেন এত অর্থদণ্ড দেয়। আরো অনেক জিনিস আমি বিদেশে চাকরি করার কারণে বিমানের জানি, অর্থাৎ তারা যেভাবে শুধু অর্থকরী নষ্ট করে, সরকার থেকে টাকা পয়সা যেভাবে তারা মানে ইভেন সরকার থেকে নিয়ে নেয় বিভিন্ন সরকারি ফ্লাইট গেলে, এবং কিভাবে এই সংস্থাটা, মানে এটা দিয়ে কোনো সরকার খুব একটা কিছু করতে পারেনি। তো এইরকম একটা অলাভজনক বিমান, যে বাংলাদেশ বিমান, আমাদের যে ন্যাশনাল এয়ারক্রাফট এয়ারলাইন বা ক্যারিয়ার বলে এটাকে, ফ্ল্যাগ ক্যারিয়ার, হ্যাঁ, এটার একটা পোটেনশিয়াল ছিল। হয়তো শেখ হাসিনা সরকার, আমার ধারণা এবারে হয়তো উনি এটা শুরু করতেন, আমাদের বিমানটাকে একেবারে থাই এয়ারের মতো, অন্তত থাই এয়ারের সমপরিমাণে বা মালয়েশিয়ান এয়ারের সমপরিমাণে লাভজনক করার কিন্তু পোটেনশিয়াল আছে। কিন্তু তার জন্য তো এটাকে একেবারে খোলনলসে পাল্টে দিতে হবে। সেটা তো করতেও অন্তত 10-15-20 বছর সময় লেগে যাবে। এইরকম একটা মূর্ষু, সম্পূর্ণরূপে যে মানে রাষ্ট্রের ক্ষতি, অর্থ ধ্বংস করে একটা শুধু নামের জন্য একটা প্রতিষ্ঠান চালানো বিমান, তাদের হাতে তারেক রহমান এই ইউনুসের করে যাওয়া দেশ বিক্রির চুক্তির জন্য 45,000 কোটি টাকা ব্যয় করলেন আমেরিকাকে খুশি করার জন্য। তারেক রহমান তো অনেক ধরনের মানে উনি একটা ভাব দিচ্ছেন যে উনি অনেক কিছু করবেন বাংলাদেশের জন্য, অনেক দেশপ্রেমিক কাজ করবেন। তারেক রহমান, আপনার উপদেষ্টা বা মন্ত্রী বা আপনার নেতা কর্মীরা যদি আমার এই ভিডিওটা শুনে একটু চিন্তা করবেন, কার জন্য আপনি 45,000 কোটি টাকা খরচ করে দিলেন এই বিমানের। যা হোক, এটা তো করলেন তারেক রহমান, কিন্তু এর পেছনে পটভূমিকাতে আমি 2-3টা কথা বলবো। পটভূমিকা হলো যে আসলে প্রেসিডেন্ট ট্রাম্প এই দ্বিতীয়বার ক্ষমতা গ্রহণের পর উনি মার্কিন যুক্তরাষ্ট্র, যেটা একটা পরন্ত সুপার পাওয়ার, এখনো সে পৃথিবীতে 1 নম্বর, কিন্তু আগামী 15-20 বছরে অতি দ্রুত সে কিন্তু 2 নম্বরে চলে যাবে, চীন 1 নম্বরে চলে আসবে। এটা মার্কিনীদের অনেকের সহ্য হচ্ছে না। এটার অনেক ধরনের তৎপরতা তারা চালাচ্ছে গত 8-10-12 বছর ধরে। মার্কিনীরা সারা পৃথিবীতে যত ধরনের তৎপরতা চালিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রকে পৃথিবীর 1 নম্বর সুপার পাওয়ার হিসাবে ধরে রাখার জন্য। তার মধ্যে প্রেসিডেন্ট বাইডেনের ছিল একটা মানে এক ধরনের আর প্রেসিডেন্ট ট্রাম্পের ছিল টাকাতে উঠা, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের যে অর্থকড়ি কমে গেছে, এই মার্কিন যুক্তরাষ্ট্রের টাকা কড়ি বাড়ানোর জন্য প্রেসিডেন্ট ট্রাম্প একেবারে মানে উন্মত্ত হয়ে গেছে। এই জন্য উনি এই যে ট্যারিফ, বিভিন্ন দেশে ট্যারিফ উনি করছেন।
উনি বিভিন্ন দেশে ট্যারিফ প্রবর্তন করছেন। এটা আপনারা নিশ্চয় মনে রাখবেন যে প্রেসিডেন্ট ট্রাম্প ইউনুসকে একটা চিঠি লিখেছিল, পরে তারেক রহমান সাহেবের ইলেকশনের পর তারেক রহমান সাহেবকে একটা চিঠি লিখেছে কংগ্রাচুলেশন জানিয়ে। ইউনুসকে যে চিঠিটা সে লিখেছিল সেখানে ট্রাম্প একদম বলে দিয়েছেন যে আমাদের বাণিজ্যে ভারসাম্য আনতে হবে, অর্থাৎ দুই দেশের বাণিজ্য সমান করতে হবে। আর তারেক রহমানকে যে চিঠিটা উনি লিখেছেন সেটাও কিন্তু ওই চিঠিটাও খুবই একেবারে চাকর বাকরকে যেভাবে চিঠি লাগে সেভাবে। এবং তারেক রহমানকে যে চিঠিটা প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন এটাও কোনো কূটনীতির ভাষা ছিল না, অত্যন্ত অপমানজনক ভাবে। সেখানে তারেক রহমানকে উনি স্মরণ করিয়ে দিয়েছেন যে ইউনুস যে চুক্তিটা করে গেছে সেই চুক্তিটা তোমাকে মানতে হবে, প্লাস আরো আমাদের সামরিক দুই দেশের মধ্যে অর্থাৎ ডিফেন্স কিছু এগ্রিমেন্ট